সানিয়া এক বাংলো সমান বড় শ্বশুরবাড়িতে সংসার করতে আসে। অত বড় আলিশান বাংলো বাড়ি দেখে সানিয়ার চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়। তার শ্বশুরবাড়িতে আলাদা করে গ্যারেজ, সুইমিং পুল, বাস্কেটবল কোর্ট, দোলনা সবকিছুই আছে। এরকম বাংলো বাড়ি দেখে সানিয়ার একেবারে রাতের ঘুম উড়ে যায়। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা যতই বড়লোক হোক না কেন, তারা অত্যন্ত মাটির মানুষ। আমি এত বড় শ্বশুরবাড়ি পেয়েছি, তাই আমাকে কোনো কাজ করতে হবে না। এখানে অনেক চাকর বাকর আছে, তাই আমি সারা দিন বাংলো বাড়িতে ঘুরে বেড়াবো আর আরাম করব। চাকরানীরা সব কাজ করে দেবে। সত্যি আমার ভাগ্য একেবারে সোনা দিয়ে বাঁধানো, না হলে এত ভালো শ্বশুরবাড়ি কেউ পায় নাকি? এই ভেবে সানিয়া রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে। পরের দিন বেলা 12টা বেজে গেলেও সানিয়া ঘুম থেকে উঠতে চায় না। তাকে তার বড় যা, শাশুড়িমা এবং ননদ ডাকাডাকি করলে শেষ পর্যন্ত সানিয়া ঘুম থেকে উঠে বসে। কি ব্যাপার, তোমরা কানের সামনে এত চিৎকার করছো কেন? আমার কাঁচা ঘুম একেবারে নষ্ট করে দিলে। আমি ফোনে গেম খেলেছি, গান শুনেছি, তারপর সেই ভোরবেলা ঘুমিয়েছি। তারপরও এত তাড়াতাড়ি আমাকে ডাকার কোনো মানে আছে? আর ডেকেই যখন ফেলেছো, তাহলে আমার বেডটি নিয়ে এসো। তুমি এসব কি কথা বলছো? আমাদের বাড়িতে আমরা কেউ বিছানায় বসে চা খাই না, সবাই মিলে একসঙ্গে বসে চা জল খাবার খাই। তাই জন্য তোমাকে ডাকতে এসেছি। তাছাড়া তুমি এই বাড়ির নতুন বউ, আজকে তো তোমাকে রান্না বান্না করতে হবে। তুমি যদি এত বেলা পর্যন্ত ঘুমাও, তাহলে তুমি রান্না বান্নার অনুষ্ঠান পালন করবে কি করে? রান্না বান্না করার কথা শুনে সানিয়া ভীষণই রেগে যায়। সে তার বড় জায়ের কথা একদমই পছন্দ করতে পারে না। আমি রান্না করব মানে? পাগল নাকি? এই তো তুমি কালকে বললে এই বাড়িতে রানুদি বলে একজন রাঁধুনি আছে, সেই রান্না বান্না করবে। আমি কেন রান্না করতে যাব? আমি এত বড় লোক শ্বশুরবাড়ির বউ হয়ে রান্না বান্না করতে পারবো না। ওইসব আমার কাজ নয়। ছোট বৌমা, এরকম কথা বলতে নেই। আমার বড় বৌমা সবার জন্য প্রত্যেক দিন রান্না বান্না করে। তারপর ও যখন হাঁপিয়ে যায়, তখনই রানু ওকে উপকার করে। তাই তোমাকেও বড় বৌমার মতো রান্না বান্না করতে হবে। আমার রান্না করতে বয়েই গেছে। আজকে আমি আমাদের বাংলোর সুইমিং পুলে সাঁতার কাটতে যাব, তাই আমার রান্না করার সময় নেই। আপনার বড় বৌমা গরিব পরিবার থেকে এসেছে তো, তাই ও রান্না বান্না করবে না তো কি করবে? কারণ ও তো রাঁধুনির থেকে কম কিছু নয়। নতুন বৌমার মুখে এরকম কথা শুনে সবার খুবই খারাপ লাগে, কারণ কেউই এরকম অহংকারী কথাবার্তা পছন্দ করে না। অন্যদিকে সানিয়া বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে একটা ছোট পোশাক পরে চলে আসে, কারণ সে এবার বাংলোর সুইমিং পুলে সাঁতার কাটবে। অন্যদিকে বাড়ির বড় বৌমা রানুর সঙ্গে সবার জন্য রান্না বান্না শুরু করে দেয়। এদিকে ছোট বৌমা যখন সুইমিং পুলে সাঁতার কাটে, তখন ময়না অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয়। কি ব্যাপার ময়না, হাতে ব্যাগ নিয়ে সেজে গুজে কোথায় চললে? এসো, আমার সাথে সাঁতার কাটবে, এসো। না ছোট বৌদি, এখন তোমার সঙ্গে সাঁতার কাটলে হবে না, কারণ আমি তো এখন অফিস যাচ্ছি। আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। সানিয়া তার ননদের কথা শুনে হেসে ওঠে। তুমি এত বড় বাংলো বাড়ির মেয়ে, আর তুমি নাকি অফিস যাচ্ছ? তোমাদের পরিবারে কি টাকা পয়সার অভাব আছে? যারা গরিব, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, মাসে ভালো মন্দ খেতে পায় না, তারাই তো চাকরি বাকরি করে। কারণ চাকরি মানে তো চাকরির কাজ। এসব কাজ কিন্তু তোমাকে মানায় না। নিশ্চয়ই তোমার গরিব বড় বৌদি তোমাকে চাকরি করে শিখিয়েছে, তাই না? প্লিজ ছোট বৌদি, তুমি এরকম করে বলো না। আমার বড় বৌদি কেন আমাকে চাকরি করার কথা বলতে যাবে? তাছাড়া আমার বাবা বড়লোক মানে এই নয় যে আমি এই বাড়িতে বসে বসে টাকা ধ্বংস করব। প্রত্যেকটা মেয়েরই কিন্তু নিজের পায়ে স্বাবলম্বী হওয়া উচিত। এই যাও তো, বেশি জ্ঞান দিতে এসো না। আর হ্যাঁ, অফিসে যাওয়ার আগে আমাকে এক গ্লাস অরেঞ্জ জুস দিয়ে যাও। এভাবে সানিয়া অহংকারের বশীভূত হয়ে যায়। সে তার শ্বশুরবাড়ির লোকেদেরকে এখন কথায় কথায় অপমান করে। সে একেবারে লজ্জা শরমের মাথা খেয়ে বসে। প্রত্যেক দিনই সে ছোট ছোট জামা কাপড় পরে সুইমিং পুলে স্নান করে, আবার বাংলো বাড়িতে ঘুরে বেড়ায়। তাকে হাজারবার বারণ করা সত্ত্বেও সে সবার কথা হেসে উড়িয়ে দেয়। দেখতে দেখতে এভাবে কিছুদিন কাটে। একদিন সানিয়া যখন সবার সঙ্গে খাবার খেতে বসে, এই প্লেটে নোংরা লেগে আছে। আমি কিছুদিন আগে প্যারিস থেকে এত দামি দামি কাচের প্লেট অর্ডার করলাম, আর ওই বিদেশি রানু একটা প্লেটও ভালো করে ধোয় না। খুব ফাঁকিবাজ হয়ে গেছে মনে হচ্ছে। তুমি কাকে নাম ধরে রাখছো বৌমা? উনি তোমার মায়ের বয়সী, ওনাকে তুমি সম্মান দিয়ে কথা বলো। উনি আমাদের বাংলোর চাকরানী, তাই আমি কেন সম্মান দিয়ে কথা বলতে যাব? আর একদম একটা চাকরানীকে আমার মায়ের সঙ্গে তুলনা করবেন না আপনি।
এসব কথা বলো না সানিয়া, উনি শুনলে কিন্তু কষ্ট পাবেন। উনার কষ্ট মাই ফুট, আমি এখনই গিয়ে ওই বুড়িটাকে শিক্ষা দিচ্ছি। এই বলে সানিয়া রান্নাঘরে যায়। তখন তাদের রাঁধুনি বাসনপত্র পরিষ্কার করতে ব্যস্ত থাকে। এই যে তুমি যখন কাজ করতে পারো না, তাহলে টাকার লোভে কেন এই বাড়িতে পড়ে আছো? তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে আমি টাকা খরচা করে আরো ভালো ভালো চাকরানি পেয়ে যাব। না তুমি ভালো রান্না করতে পারো, না অন্য কোনো কাজ করতে পারো। এমন বাসন ধুয়েছো যে বাসনে নোংরা লেগে আছে। আসলে ছোট বৌমা, আমি কিছুদিন ধরে চোখে খুব কম দেখছি। আমার চোখে ছানি পড়েছে তো, অপারেশন হয়নি। কয়েকদিন পর তোমার শাশুড়ি মা আর তোমার বড় যা মিলে আমার চোখের ছানি অপারেশন করিয়ে দেবে বলেছে। তখন আর কোনো সমস্যা হবে না, তুমি দয়া করে কিছু মনে করো না। ওরে বাবা রে, তুমি তো দেখছি বাংলোতে খেতে পেলে শুতে চাইছো। মুখে মুখে ভালোই তর্ক করতে পারো। আমাদের বাড়িতে থাকবে, আমাদের টাকায় ছানি অপারেশন করবে, আর কাজের বেলায় ফাঁকি। এভাবে সানিয়া খুব খারাপ ভাবে তাকে অপমান করে। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। একদিন সানিয়া তাদের বাংলোর ড্রয়িং রুমে বসে টিভি দেখে। তখনই দিশানি সেখানে আসে। মা, আমি ভাবছিলাম রানু কাকিমাকে কয়েকদিনের জন্য ছুটি দিয়ে দেব, কারণ রানু কাকিমা গ্রামে যাবে। কিছুদিন আমি আর সানিয়া দুজনে মিলে বাংলোর সব কাজ করে নেব। হ্যাঁ, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করতে পারো। অনেক বছর হলো রানু গ্রামে যায়নি, তাই ও একটু ঘুরে আসুক। তারপর ছানি অপারেশন হলে এমনিতেও এখান থেকে ছেড়ে কোথাও যেতে পারবে না। তোমরা সবাই পাগল। আর দিদি, তুমি ভাবলে কি করে যে আমি তোমার সঙ্গে এত বড় বাংলোর কাজ করব? তুমি মনে হয় বিয়ের আগে লোকের বাড়িতে চাকরানির কাজ করতে, তাই তোমার এত বড় বাংলো পরিষ্কার করতে কিংবা সবার জন্য রান্না বান্না করতে কোনো কষ্ট হবে না। কিন্তু আমি তোমার সঙ্গে কোনো কাজ করতে পারবো না, তাই রানুকে ছুটি দেওয়ারও কোনো দরকার নেই। তুমি কি বলছোটা কি সানিয়া? দিনে দিনে তোমার অহংকার যেন বেড়েই চলেছে। মুখ সামনে কথা বলবে, কাকে কি কথা বলতে হয় তোমার কোনো জ্ঞান নেই দেখছি। এখন আমাকে তোমার কাছ থেকে কথা শিখতে হবে? আসলে নিজে চাকরানি, তাই তোমার চাকরানিদের প্রতি এত দরদ। এত বড় বাংলোর বড় বউ, কিন্তু কোনো রোয়াব দেখাতে পারো না। আমাকে দেখে শিখে নাও কিভাবে বাংলোর বউ হয়ে থাকতে হয়। সানিয়া এই বলে ঘরে চলে যায়। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। সানিয়া এখন তার বান্ধবীদের প্রত্যেকদিন ফোন করে নিজের বাংলো বাড়িতে নিমন্ত্রণ করে। তারা সবাই মিলে একসঙ্গে পার্টি করে। কিন্তু সেই বিষয়টা সানিয়ার শ্বশুরবাড়ির লোকেরা মোটেই পছন্দ করে না। তবে সানিয়ার তাতে কিছু যায় আসে না। সে যেহেতু বাংলো সমান শ্বশুরবাড়ি পায়, তাই অহংকারে মাটিতে পা পড়ে না। একদিন দিশানি এবং ময়না বাজার থেকে একটা সুন্দর দেওয়ালে টাঙানোর জন্য ছবি নিয়ে আসে। এ বাবা, এই বিচ্ছিরি ছবিটা ড্রয়িং রুমের দেওয়ালে কে টাঙিয়েছে? যত সব সস্তার ছবি। আমি একদম এরকম ছবি পছন্দ করি না। দিদি, এখনই এটাকে তোমরা চেঞ্জ করে দাও। কেন চেঞ্জ করে দেব কেন? কত সুন্দর গ্রাম বাংলার পরিবেশ মেশানো একটা পেন্টিং। এটা আমাদের বাংলোর ড্রয়িং রুমে যথেষ্ট ভালো লাগছে। এমন করে কথা বলছো যেন ইন্টেরিয়র ডেকোরেটিং এর পড়াশোনা করেছো। আমার এই ছবিটা মোটেই পছন্দ হচ্ছে না। একেবারে পাতি সস্তা মনে হচ্ছে, ঠিক তোমার মতো। আমি ইউকে থেকে 10 লক্ষ টাকার পেন্টিং অর্ডার করিয়েছি, ওটাই দেওয়ালে টাঙানো হবে। এই বলে সানিয়া সেই ছবি দেওয়াল থেকে খুলে ছুঁড়ে ফেলে দেয়। দিনের পর দিন এভাবেই সানিয়ার অহংকার যেন মাথা চাড়া দিয়ে ওঠে। সে এখন মানুষকে মানুষ বলে জ্ঞান করে না। সবার সঙ্গে সে চাকরির মতো ব্যবহার করে। এমনকি বাড়ির কাজের বউ রানুকেও সে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সেই সাথে প্রফেশনাল চাকর বাকরদের বাড়িতে নিয়ে আসে। একদিন, মা, আমি ভাবছি এই বাংলোর পুরো ইন্টেরিয়র ডেকোরেশন চেঞ্জ করে দেব। আমার এক বান্ধবী ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করে। এখনকার দিনে সবাই যেমন অ্যাস্থেটিক বাংলো বানায়, আমি ঠিক তেমনই বানাবো। সানিয়ার কথাতে কেউ রাজি হতে চায় না, কিন্তু সানিয়া সবার কথা উপেক্ষা করে তার বান্ধবী প্রিয়তমাকে ডেকে নিয়ে আসে। প্রিয়তমা কাগজ, পেন এবং বিভিন্ন মাপজোপের যন্ত্র নিয়ে বাংলার সব কোনায় কোনায় ঘুরতে থাকে। সানিয়া, সব ঠিক আছে, কিন্তু এসব ইন্টেরিয়র ডিজাইন চেঞ্জ করার জন্য আমার একটা সই লাগবে। আমার মনে হয় না তোর শাশুড়ি কিংবা শ্বশুর মশাই খুব সহজে সই করে দেবে। তাই তুই বুঝে শুনে কিন্তু সইটা করিয়ে নিবি, তারপর আমি সব কাজ করে দেব। আর আমি তোকে এত সুন্দর বাংলো ডিজাইন করে দেব যে তুই সেটা হোটেলে পরিণত করতে পারবি, আর সেখান থেকে তুই কিন্তু অনেক টাকা রোজগার করতে পারবি।
হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি এই বাংলোকে কাজে লাগিয়ে একটা হোটেল বিজনেস খুলে নেব। আর তুই সই করা নিয়ে চিন্তা করিস না, আমি ঠিক ব্যবস্থা করে নেব। এই কথা বলে সানিয়া তার বান্ধবীর কাছ থেকে কাগজটা নিয়ে নেয়। সানিয়া এক সুযোগ বুঝে নিজের শাশুড়ি মাকে এবং শ্বশুর মশাইকে দিয়ে সেই কাগজে সই করিয়ে নেয়। আর তারা যেহেতু বোকা ভোলা ভালা প্রকৃতির মানুষ, তাই তারা ছোট বৌমার কথাই সহজেই কাগজে সই করে দেয়। ব্যাস, আমি এখন এই কাগজটা আমার বান্ধবীকে পাঠিয়ে দিই, তাহলেই কেল্লা ফতে। সানিয়া অহংকারের চোটে এতটাই অন্ধ হয়ে যায় যে সে কাগজটা পড়েও দেখে না, কারণ সেই কাগজে পরিষ্কারভাবে লেখা আছে যে কমলা দেবী এবং তার স্বামী তাদের বাংলো বাড়িটা নিলাম করতে চায়। সেই কাগজ যখন প্রিয়তমা পেয়ে যায়, তখন প্রিয়তমা নিজের আসল রূপ দেখায়। অসংখ্য ধন্যবাদ সানিয়া, তুই আমাকে অনেক উপকার করেছিস, কারণ আমার অনেক দিন ধরে তোদের এই বাংলোর উপর চোখ ছিল, তাই আমি তোকে ব্যবহার করে তোর শ্বশুরবাড়ির লোকেদের কাছ থেকে বাংলোটা নিলামের জন্য সই করিয়ে নিয়েছি। এবার আর তোরা কিচ্ছু করতে পারবি না। তুই বাংলো শ্বশুরবাড়ির বউ বলে তোর খুব অহংকার ছিল, তাই না? তোর অহংকার এবার সব ভেঙে যাবে। প্রিয়তমার কথা কেউ কিছুতেই বিশ্বাস করতে পারে না। সানিয়ার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। সানিয়া নিজের অজান্তেই যে কত বড় ভুল করে ফেলেছে সেটা এখন সে বুঝতে পারে, তাই সে লজ্জায় শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে চোখে চোখ মেলাতে পারে না। আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমি অহংকারের বশে অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ আপনারা আমাকে ভুল বুঝবেন না, কিন্তু এবার আমরা এই সমস্যা থেকে কিভাবে বেরোবো? আমার বান্ধবী যে এরকম করবে আমি তো ভাবতেই পারিনি। আপনারা কেউ একদম চিন্তা করবেন না। আর সানিয়া, তুমি চিন্তা করো না, আমার বাবা যথেষ্ট বড় লোক, উনি একটা বাংলো কেনার মতো টাকা রোজগার করেন, তাই যখন এই বাংলো নিলামে উঠবে তখন আমার বাবা বাংলোটা আবার কিনে নেবে। আসলে দিশানির মায়ের বাড়ি তার শ্বশুর বাড়ির লোকেদের থেকেও আরো বেশি বড় লোক, কিন্তু তার মধ্যে কোনো অহংকার নেই। সেই কথা জানতে পারার পর সানিয়া তার বড় জায়ের সঙ্গে চোখে চোখ মেলাতে পারে না। কিছুদিন পর যখন সেই বাংলো নিলামে ওঠে, তখন দিশানির বাবা সেই বাংলো কিনে নেয় আর মেয়ের শ্বশুরবাড়ির লোকেদেরকে আবার সেই বাংলো উপহার দেয়। এরকম ঘটনার পর সানিয়া নিজেকে একেবারে পরিবর্তিত করে নেয়। সে আর কখনো অহংকার দেখায় না। সুপ্রিয়া দেবী তার এক ছেলে সুজিত এবং এক মেয়ে শ্বেতার সঙ্গে থাকত। তারা অনেক দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটালেও সুপ্রিয়া দেবী কখনোই শ্বেতাকে কোনো রকম দুঃখ কষ্ট বুঝতে দেয়নি। তাই শ্বেতা অনেক সময় অনেক ভুলভাল জেদ করে বসত, কিন্তু তাও তার মা এবং দাদা তাকে অনেক বেশি প্রশ্রয় দিত। এমনই একদিন, মা, আমাকে একটা নতুন ফোন কিনে দেবে? আমার পুরানো ফোনটা খারাপ হয়ে গেছে। আমার সব বন্ধুদের কাছে নতুন ফোন, আমার কাছে না থাকলে আমার মান সম্মান থাকবে না। কি গো মা, বলো না, দেবে তো? নতুন ফোন কিনে তো 1 বছরও হয়নি, এরই মধ্যে আবার নতুন ফোন? এখন আমি কোনো পয়সা খরচা করতে পারবো না রে। তোর দাদার বিয়ের জন্য তো আমাকে টাকা রাখতে হবে। তুমি সবই দাদার জন্য রেখে দাও, আমি তো তোমার কেউ নই। আমার জন্য কিছুই রাখতে হবে না, আমার তো কোনো শখ নেই। আমার জন্য কাউকেই ভাবতে হবে না। চাও তুমি তোমার ছেলেকে দিয়ে দাও, আমার কিচ্ছু লাগবে না। সুপ্রিয়া দেবী রেগে গিয়ে শ্বেতাকে খুব বকাবকি করতে থাকে। তখনই সেখানে সুজিত চলে আসে। মা, বোন চাইছো যখন দিয়ে দাও না, আমার বিয়েতে এত খরচ করতে হবে না। কোনো বড় লোকের মেয়ে তো আমাদের বাড়িতে আসবে না, তুমি অত ভেবো না, ওকে দিয়ে দাও। সুপ্রিয়া দেবী কিছুতেই শ্বেতাকে টাকা দিতে চায় না, কিন্তু ছেলে মেয়ে দুজনেই জোর করার ফলে শ্বেতাকে টাকা দিতে সে বাধ্য হয়। সুপ্রিয়া দেবী আর সুজিতের একটি ছোট পরোটা তরকারির দোকান ছিল। সেখানে সারাদিন খেটে তারা অল্প কিছু টাকাই রোজগার করতে পারত। সুপ্রিয়া দেবী তার মধ্যে থেকে অল্প টাকা সংসার খরচের জন্য রেখে বাকি টাকা 2 ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য রেখে দিত। তার বোন যাতে ঠিকভাবে পড়াশোনা করতে পারে তার জন্য সুজিত অনেক মেধাবী হওয়া সত্ত্বেও অনেক ছোটবেলাতেই পড়াশোনা ছেড়ে দিয়েছিল এবং তার মায়ের সঙ্গে দোকানে কাজ করা শুরু করেছিল। এভাবেই দিন কাটতে থাকে। কিছুদিন পরে সুজিতের বিয়ে হয় দিয়ার সঙ্গে। দিয়া অত্যন্ত সাদাসিধে আর সরল মনের মেয়ে ছিল। বিয়ের পরের দিন, তোর কোনো বুদ্ধি নেই বল দাদা? নিজেরা এত কষ্ট করে থাকি আর তুই আবার আরেক গরিবকে গলে ঝুলিয়ে নিলি। একটু বড়লোক কাউকে বিয়ে করলে অন্তত কিছু টাকা যৌতুক পেতাম, তাতে আমাদের বেশ কয়েকদিন আরাম করে কেটে যেত। আমি বিয়ে করলে তো বড়লোক কাউকেই বিয়ে করব। আর এই মেয়েটাও বোকা,
নিজে গরিব বাবার মেয়ে হয়ে আবার কেউ আরেকজন গরিবকে বিয়ে করে? দূর দূর। আরে বিয়ের জন্য মা আমাকে কম দামি ফোন কিনে দিল। সবসময় সবকিছু টাকা দিয়ে বিচার করতে হয় না বোন। আর কোন বড় লোকের মেয়ে আমাদের এই গরিব বাড়িতে আসতো বলতো? কেউ নিজের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে এমন কঠিন জীবনে আসতে চাই? আর এই মেয়েটা অনেক ভালো, অনেক ঘরোয়া, তাই তোকে মায়ের পছন্দ হয়েছে। নিজে যা করেছিস করেছিস, আমার জন্য ভুলেও কোনো ভিখারির বাড়ির সম্বন্ধ আনিস না যেন। দিয়া দরজার আড়াল থেকে তার ননদের সব কথা শোনে। সে বুঝতে পারে শ্বেতার তাকে পছন্দ হয়নি, তাই শ্বেতার মন জয় করার জন্য সে যা পারত তাই চেষ্টা করত। কখনো তাকে নিজের নতুন শাড়িটা পরতে দিত, কখনো বা সবাইকে লুকিয়ে সংসার খরচের টাকা থেকে শ্বেতাকে হাত খরচ দিত, কিন্তু তবুও শ্বেতা একদমই খুশি হতো না। কয়েকদিন পর শ্বেতার খুবই ধনী পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে। শ্বেতা আর বিতান দুজনে দুজনকে খুবই পছন্দ করে, কিন্তু বিতানের বাড়ির লোক অনেক টাকা যৌতুক চায়। আমি এই বাড়িতেই বিয়ে করব মা, আমি আর কিচ্ছু জানি না, ব্যাস। ওরা কত ধনী, ওদের কত বড় বাড়ি আছে, আমি এরকমটাই তো সবসময় চেয়েছিলাম। বলো তোমরা প্লিজ সব ম্যানেজ করো। আর বিতানকেও আমার খুব পছন্দ হয়েছে। তুই এত অকৃতজ্ঞ কেন শ্বেতা? তুই কি জানিস না আমাদের অবস্থা তো ভালো নেই যে যখন যত টাকা চাইবে আমরা বের করে দিয়ে দিতে পারবো না। আর তারপর বিয়ের খরচও তো আছে, সব কিভাবে জোগাড় হবে? এই বিয়ে হবে না, তুই জেদ করিস না। তোমরা কেউ আমার ভালো চাও না। দাদারও একটা ভিখারি বাড়িতে বিয়ে দিয়েছো, না হলে ওর বিয়েতে আনা যৌতুক দিয়েই তো আমার বিয়েটা হয়ে যেত। তুমি চিন্তা করো না শ্বেতা, আমি সব ব্যবস্থা করে নেব। আমার একমাত্র ননদিনীর যখন ওই ছেলেকে পছন্দ, তখন ওই ছেলের সঙ্গেই তোমার বিয়ে হবে। এই তুমি আদিক্ষেতা দেখিও না তো, কিভাবে বিয়ে হবে এখানে? না, তোমার বর জোগাড় করতে পারবে না, আর তোমার বাবাও পারবে না। ও, তোমার বাবা তো আবার মেয়েকে এই বাড়িতে পাঠিয়েই পটল তুলেছে। যার বাবা ভিখারি, স্বামী ভিখারি, তার মুখে এত বড় বড় কথা মানায় না। এই কথা শুনে সুপ্রিয়া দেবী শ্বেতাকে ঠাস করে একটা চড় মারি। শ্বেতা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। দিয়া সবাইকে বলে যে ছেলের বাড়িতে খবর দিতে, কারণ টাকা সে ঠিক জোগাড় করে নেবে। আর সে টাকা জোগাড় করছে এ কথা সে শ্বেতাকে বলতে বারণ করে। দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। শ্বেতার সঙ্গে বিতানের বিয়ে হয়ে যায় এবং সে খুব আনন্দে শ্বশুর বাড়িতে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কাটে। বিয়ের পর শ্বেতা প্রথমবার আসবে শুনে তারা নানান রকমের আয়োজন করতে থাকে। এবার কি হবে দিয়া? আমাদের তো নুন আনতে পান্তে ফ্রই এমন অবস্থা। এমন সময় অত বড় লোক বাড়ির ছেলে আমাদের বাড়িতে এলে আমরা এত ভালো ভালো খাবার কোথা থেকে এনে দেবো? আমার তো খুব চিন্তা হচ্ছে। তুমি চিন্তা করো না, আমার কাছে কিছু জমানো টাকা আছে, তুমি ওটা নিয়ে যাও। মাছ মাংস আর ভালো কিছু খাবার নিয়ে এসো। জমানো টাকা তোমার কাছে কোথা থেকে এলো? আসলে ছোটবেলায় মা বলতো বিয়ের পরে কান খালি রাখতে নেই, তাই আমি একটু একটু করে টাকা জমাচ্ছিলাম দুটো কানের দুল কিনবো বলে। দুল পরে কিনে যাবে, আগে আমার ননদ নন্দাইয়ের জন্য ব্যবস্থা করা হোক। দিয়ার কথা শুনে সুজয়ের চোখে জল চলে আসে। সে টাকাটা না নিতে চাইলেও নিতে বাধ্য হয়, আর অনেক সবজি মাছ মাংস কিনে নিয়ে আসে। দিয়া এবং সুপ্রিয়া নিজের হাতে সমস্ত রান্নাবান্না করে। কিছুক্ষণ পরে শ্বেতা এবং বিতান সেখানে আসে। তারা ঘরে এসে বসার সঙ্গে সঙ্গেই দিয়া তার বিয়েতে পাওয়া একটি নতুন শাড়ি শ্বেতাকে উপহার হিসেবে দেয়। ইস মাগো, কি বিচ্ছিরি দেখতে! তোমার আমাকে দেওয়ার জন্য এই শাড়িটাই পছন্দ হলো? তুমি কি ভুলে গেছো যে আমি এখন ধনী পরিবারের বউ? এসব শাড়ি তো আমার শ্বশুর বাড়ির কাজের লোকেরাও পরে না। আসলে আমাদের বাড়িতে আমরা সবাই ব্র্যান্ডেড জামা কাপড় পরি, বুঝলেন? এসব জামা কাপড়ে আমাদের গায়ে অ্যালার্জি হয়। ভাগ্যিস আপনারা আমার জন্য এমন কিছু কাপড় কেনেননি। আচ্ছা, আপনাদের বাড়িতে কোনো পুরুষ কাজের লোক নেই যে তাকে দিয়ে দিতে পারবো? বেকার শুধু শুধু আপনাদের টাকাটা নষ্ট হলো। তোমার কথা না হয় বুঝলাম বাবা, কিন্তু আমার মেয়ে তো এসব পরেই বড় হয়েছে, ওর এত অসুবিধা হচ্ছে কেন সেটা তো বুঝতে পারছি না আমরা। ধনী হওয়া মানে কি নিজের শিক্ষা সংস্কার ভুলে যাওয়া? চুপ করো তো মা, আমার দোষ খোঁজার অভ্যাস তোমার আর গেল না। এই বলে সে সকলের সামনে অনেকগুলো ব্যাগ নিয়ে আসে। ব্যাগের মধ্যে ভর্তি জামা কাপড় এবং আরো অনেক কিছুই ছিল। এতগুলো ব্যাগ কিসের রে মা? আমাদের জন্য আবার এত কিছু আনতে গেলি কেন? এত খরচ কেউ করে? তোরা প্রথমবার এসেছিস, এসবের কোনো দরকার ছিল না।
আর এত দামি দামি জিনিসের তো আমাদের পরার অভ্যাসও নেই। সত্যি বোন, তুই বাচ্চাই রয়ে গেলি। তুই আমাদের থেকে ছোট, আর ছোটরা বড়দের উপহার দেয় না, বড়রা ছোটদের দেয়, বুঝেছিস? তোমরা একটু চুপ করবে? কে বলেছে এগুলো তোমাদের? আমি তো এখানে আসার সময় একটা নতুন শপিং মল দেখতে পেলাম, আর সেখানে যেতেই বিতান আমাকে এসব কিনে দিল। এগুলো তোমাদের নয়, এগুলো আমার। তুই এমন অসভ্য তো আগে ছিলিস না শ্বেতা। বিয়ের পর তোর কি হলো? বিয়ের পর নিজের বাপের বাড়িতে এলি, আর নতুন বৌদি, তার জন্য কিচ্ছু আনলি না তুই? এই তো বলছিলে তোমাদের কিচ্ছু চাই না, আবার এখন বলছো চাই। আশ্চর্য তো। আর আনবো না কেন? বিতান এমন ছেলে নয়, ও জানে তোমাদের অনেকদিন ভালোভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই ও তোমাদের জন্য কিছু ফল আর মিষ্টি এনেছে। সে তার কথা শুনে তার পরিবারের সকলে খুবই অবাক হয়। সুপ্রিয়া দেবী মনে মনে ভাবে, একদিকে তার বৌমা, যে কিনা তার শেষ সম্বলটুকু তার স্বামীর হাতে তুলে দিল ননদের যত্ন করার জন্য, আর অন্যদিকে তার মেয়ে, যে বড়লোক বাড়িতে বিয়ে করে তার নিজের বাড়ির লোককেই মানুষ বলে গণ্য করছে না। আমি খুব খুশি হয়েছি শ্বেতা, সত্যিই তো অনেকদিন বাড়িতে ভালো ফল আর মিষ্টি আসেনি। তুমি সত্যিই কত ভালো। আমি সবাইকে বলি আমার ননদের মতো ননদ হয় না। ও যেমন ভদ্র তেমনই শিক্ষিত, আর ততই ভালো। এত মাখন লাগিও না বৌদি, টাকা ধার চাইলে দিতে পারবো না। তোমাদের এই গরিবদের একটাই প্রবলেম, বড় লোকেদের দেখলেই তাদের তোষামত করে টাকা আদায় করার চেষ্টা করো, যদিও তোমার আর দোষ কি। না না দিয়া, আমি সেই জন্য তোমার প্রশংসা করিনি। তুমি সত্যিই ভালো। থাক থাক, আর এখানে দাঁড়িয়ে আমাকে বিরক্ত না করে আমাদের জন্য কিছু খাবার নিয়ে এসো। সুজয় আর সুপ্রিয়া দেবী শ্বেতার কথাই খুবই কষ্ট পায়। শ্বেতা শুরু থেকে দিয়াকে অপমান করে, কিন্তু দিয়া তাও কখনোই রাগ করে না, উল্টে একটা খারাপ কথাও বলে না। কিছুক্ষণ পর দিয়া খাবার নিয়ে এসে তাদেরকে খেতে দেয়। খাবার দেখেই বিতান বলে, বাবা রে, এত তেলওয়ালা খাবার খেলে তো আমি মরেই যাব। বাই দা ওয়ে, এগুলো সব রিফাইন তেল দিয়ে বানানো তো, না হলে কিন্তু আমি খেতে পারবো না, কিছু বলে দিলাম। ইচ্ছা করে করেছো না এসব, যাতে আমরা খেতে না পারি আর নিজেরা সব খেয়ে নিতে পারো? খেতে দেওয়ার ইচ্ছে যখন ছিল না, তখন এত কিছু বানানোর কি মানে? এতদিন পরে বাড়িতে এলাম, কোথায় একটু শান্তি করে খাবো তা নয়, এ তো দেখছি পুরো তেলের বন্যা। ইস বাবারে, এসব খাওয়া যায়? আমি উঠলাম মা, আপনারা কিছু মনে করবেন না, আমার সব খাবারের অভ্যাস নেই, আসলে আমি খেতে পারবো না, সরি। এই নাকি তোমাদের অভাব এত? তাহলে এত আয়োজন কিভাবে করলে? তার মানে তোমরা আমাকে বিদায় করে বেশ ভালোই রয়ে বসে আছো। আমি থাকতে তো এসব করনি কখনো, আর করলেই যখন তখন একটু ভালোভাবেই করতে পারতে। দিয়া কিছু না বলে সে আলাদা করে সুজয়কে আড়ালে ডাকে, আর তাকে নিজের একটা আংটি হাতে দিয়ে বলে, তুমি এটা মধুবাবুর সোনার দোকানে বন্ধক দিয়ে কিছু টাকা নিয়ে এসো, আর সেই টাকা দিয়ে যেই নতুন শপিং মলটার কথা ওরা বললো, ওখান থেকে ওদের জন্য ভালো ভালো জামা কাপড় আর দামি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসো। আমি এগুলো তুলে রেখে দিচ্ছি, ওদের ওই খাবারগুলো জোর করে খেতে হবে না। তুমি আর কত করবে? এত করেও কি কোনো লাভ হচ্ছে বলো? ওরা তো তোমার ভালো কাজের দাম দিচ্ছে না দিয়া। আমি আর কিছু করতে পারবো না, ওরা এটাই খাবে, না হলে খেতে হবে না। এটা তুই বলতে পারলি দাদা? আমি তোর একমাত্র বোন, আমি আজ প্রথম বিয়ের পর তোদের বাড়িতে এলাম, আর না খেয়ে চলে যাব? হ্যাঁ তাই যাবে, তোমার অনেক বেয়াদপি সহ্য করেছি। আর নয়, বিয়ের আগেও তুই দিনের পর দিন দিয়াকে অপমান করে গেছিস। ও তাও তোকে নিজের ছোট বোনের মতো আগলে আগলে রেখেছিল। আজও মেয়েটা নিজের জমানো টাকা সব তুলে দিয়েছে সুজয়ের হাতে, শুধুমাত্র তোদের যত্ন করার জন্য। আর তোরা এসে থেকে বাড়াবাড়ি করেই যাচ্ছিস। তুই কি জানিস এই দিয়া না থাকলে তোর বিয়েও হতো না? এই ভিখারি মেয়ে আবার বিয়ে দিয়েছে? কি যা তা বলছো? দিয়া সুপ্রিয়াকে বাধা দিলেও সে শোনে না। সুপ্রিয়া দেবী জোর করে বলতে থাকে, হ্যাঁ, আমার এই গরিব বৌমাই তোর বিয়ে দিয়েছে। এর বাবা মারা যাওয়ার পর এই নিজের বাবা ঠাকুরদার ভিটে বাড়ি বিক্রি করে তোর লোভী শ্বশুর বাড়ি যৌতুকের দাবি মিটিয়েছে। এখন আর তোর বৌদির নিজের বাপের বাড়ি বলতেও কিছু নেই, আর তুই এই মেয়েকে অপমান করে যাচ্ছিস। আমার তোর মতো একটা মেয়ে আছে ভেবেই আমার লজ্জা হচ্ছে। এই কথা শুনে সে তার কিছু বলার থাকে না, সে চুপচাপ সব শুনতে থাকে। সে বুঝতে পারে যাকে সে দিনরাত গরিব ভিখারি বলে ছোট করে এসেছে, সে আসলেই কত ধনী। লজ্জায় সে তার মাথা নিচু হয়ে যায়। সে হাত জোর করে তার বৌদির কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দাও বৌদি, আমি কোনোদিনও ভাবিনি যাকে আমি এত ছোট করে এসেছি, সব সময় পায়ের নিচে রাখার চেষ্টা করেছি,
সে আমাকে বড়লোকের বউ বানাবে বলে নিজের বাবার বাড়ি বিক্রি করে দেবে। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও বৌদি, আমার খুব ভুল হয়ে গেছে। তুমি তো আমার নিজের বোনের মতো শ্বেতা। আমি জানি গরিব হওয়া কত কষ্টের, তাই আমি আমার ছোট বোনকে সেই কষ্ট থেকে মুক্ত করার চেষ্টা করেছি। এতে আমার বাবার বাড়ি বিক্রি করতে হয়েছে ঠিকই, কিন্তু আমার কোনো আপত্তি নেই। তুমি সুখে থাকলেই আমরা সুখী। দিয়ার কথা শুনে শ্বেতা কান্নায় ভেঙে পড়ে। সে তারপর থেকে আর কোনোদিনও তার বাপের বাড়ি বা বৌদিকে ছোট করে দেখতো না। আর যখনই সে বাপের বাড়িতে আসতো, অনেক উপহার এনে তাদের ঘর ভরিয়ে দিত। এভাবেই তাদের ননদ বৌদির মাঝের অহংকারের দেওয়াল ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।